মার্কেট কাঁপানো সেই মোজোর ম্যাসিভ সেল কিভাবে আসলো এই আইডিয়া? পেছনের মানুষগুলোর ভাবনা কি ছিল, কেমন ছিল তাদের গল্প? মোজোর 1 টাকা সত্যিই কি পৌঁছেছিল প্যালেস্টাইনে? আমি চুরি করেছি কম। ফুটিকা খেলেই সত্য কথা বলবে, এই ভাবনার পেছনের গল্পটা কি ছিল? আজকের পর্বে আমাদের মাঝে আছেন মোহাম্মদ মাইদুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। চলুন জেনে আসি সেই না বলা গল্পগুলো। কোন 3টা গুণের জন্য আসলে আপনার কাছে মনে হয় যে আকিস গ্রুপ আজকে এই জায়গায়? এমপ্লয়ীদের সাথে এক লেভেলে নিজেদেরকে চিন্তা করা, সবাই জানে যে আমার অবজেক্টিভটা কি। আমরা প্রত্যেকেই নিজেরাই কিউসির মতো কাজ করি। মোজো যখন আসলে ম্যাসিভ আকারে ইয়েতে আসলো, আপনারা কিন্তু টেস্টটা চেঞ্জ করেছেন। আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত ট্রাস্ট করে যতক্ষণ পর্যন্ত সে সেইটাতে স্যাটিসফাইড থাকে। ফুটিকা খেলেই সত্য কথা বলবে, এই ব্র্যান্ডের আসলে কনসেপ্টটা আপনি কিভাবে আসলে? ফুটিকার ক্ষেত্রে আমরা যে মেশিনটা এনেছিলাম সেই মেশিনটারই দাম কিন্তু 1.5 থেকে 200 কোটি টাকা এবং আনুষঙ্গিক সব মিলে প্রায় 300 কোটি টাকার উপরে চলে গেছে। এতটাই পিওর। আসলে আপনি ভিতরে কি লালন করছেন আর মুখে কি বলছেন, আপনার ভিতরেরটাই কিন্তু বেরোয় আসবে মুখ দিয়ে। দিস ইজ দ্য কনসেপ্ট এবং পিপল লাভড ইট। স্বাগত জিটিভির সাপ্তাহিক আয়োজন ও দেশের টেলিভিশনের সর্বপ্রথম কর্পোরেট বিষয়ক পডকাস্ট শো কর্পোরেট ওয়ার্ল্ডে। আমি মোহাম্মদ ফেরদৌস নাইম পরাগ আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি একজন কর্পোরেট এক্সপার্টের মাধ্যমে কর্পোরেট জগতের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিএমও মোহাম্মদ মাইদুল ইসলাম। মাইদুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে প্রথমে স্বাগত জানাই জিটিভির এই স্টুডিওতে আসার জন্য। এবং আমরা কর্পোরেট নিয়ে কিন্তু এই প্রথম দেশের টেলিভিশন একটা পডকাস্ট শোর আয়োজন করছি। তো সেইখানে আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আপনাকে স্বাগতম আমাদের এই স্টুডিওতে। প্রথমে তো আসলে ভাবেননি যে এই প্রতিষ্ঠান মানে আসবেন, এই চ্যালেঞ্জিং কেরিয়ারটা করবেন। আমাদের দেশের তো সবার একটা প্রচলন থাকে, এইম ইন লাইফ থাকে, যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, হবো। তো আপনার আসলে এটা কেমনই ছিল? যে আমি যখন কেরিয়ার শুরু করি, কেরিয়ার কিন্তু শুরু করেছিলাম সেলস মার্কেটিং থেকে। যখন সেলস মার্কেটিংয়ে 1 বছর করার পরে আমি বুঝতে পারি যে আসলে সেলস মার্কেটিংয়ে কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো হলো এই আমার যেই পোটেনশিয়ালের জায়গা বা আমার যে প্রচেষ্টা আমি যেভাবে চিন্তা করি সেটা হয়তো বা সেলস মার্কেটিংয়ের জায়গা থেকে হয়তো বা পুরোপুরি ফুলফিল করতে পারবো না। পরবর্তীতে আমি কমিউনিকেশন পার্টের যে ব্র্যান্ড মার্কেটিংয়ের যেই প্রফেশন সেটাতে মুভ করি এবং এইখানে কমিউনিকেশন এবং লিডারশিপের যে জায়গাটা সেটাকে মানে বাছাই করে নিই এবং আমি বেশ এনজয় করি এই জায়গাটা। কর্পোরেটের সেলসের থেকে যারা আসলে আসে তাদের মনে হয় ভিড়টা একটু অন্যরকম শক্তিশালী হয়। আমার যে 1 বছরের যে সেলস কেরিয়ার ছিল, এরপরে প্রায় 23-24 বছরের প্রায় মার্কেটিং কেরিয়ার। এই কেরিয়ারে ওই সেলসের যেই আমি জিনিসগুলো দেখে এসেছি, সেলস কিভাবে করতে হয়, কি কি জিনিস সেলসকে ড্রাইভ করে, যার জন্য কিন্তু আজকে আমার খুব ইজি হচ্ছে মার্কেটিংয়ে এসে আমি প্রত্যেকটা জিনিসকে এক্সিকিউট করতে। তার মানে আমি ইনস অ্যান্ড আউটস জেনেই তারপরে জিনিসটাকে ডিপ্লয় করার চেষ্টা করি। এইটা কিন্তু খুবই জরুরি যে সেলসটা জানা। কর্পোরেটে আপনার যে আসলে ইনোভেশন বা বিভিন্ন, কখনো ফুড, কখনো বেভারেজ, মানে এই ডাইভারশন নিয়ে যে কাজ করার এটা, তো সেইখানে আপনি আসলে এই আইডিয়াটা কিভাবে জেনারেট করেন? বা মানে অনেক সময় হয় না যে কর্পোরেটের বসটা একটা চাপিয়ে দিচ্ছে, আপনি সেটা নিয়ে বার্গেনিং করছেন, বা সেটার আবার একটা চ্যালেঞ্জ থাকে যে সেটা আপনি অ্যাচিভমেন্ট করবেন কি না। তো সেই জায়গাটা আসলে কিভাবে ব্যালেন্স করেন? একটা কথা একেবারে নির্দ্বিধাই বলি যে প্রথম কিন্তু চেষ্টা করতে হয় যে বিজনেসটাকে ভাইবল করা। কারণ আইডিয়া শুধু জেনারেট করলাম, যে আইডিয়াটা বারংবার ফেল করবে তখন কিন্তু ট্রাস্টের জায়গাটা উঠে যাবে, ম্যানেজমেন্টের ট্রাস্টের জায়গাটা উঠে যাবে। তো দুইটাকে ব্যালেন্স করতে হয়, কারণ বিজনেস সাস্টেনেবল করতে হবে, বিজনেসকে ভাইবল করতে হবে, দেন আইডিয়ার নতুন নতুন ইনোভেশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, ইনোভেশনের ক্ষেত্রে প্রথম যে শর্তটা হলো কনজিউমারকে প্রপারলি জানতে হবে। যেই গ্রাউন্ডে, যেই স্পেসে আমরা কাজ করি, যেই কালচারে কাজ করি, সেই কালচারটা জানতে হবে, কনজিউমার বিহেভিয়ার জানতে হবে। এগুলা যদি প্রপারলি, আমরা যদি গদবাঁধা
মানে ভাবে যদি আমাদের কার্যক্রম চালিয়ে যাই, যেটা ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল, যেটা ইউরোপে অ্যাপ্লিকেবল, সেটা বাংলাদেশে নাও হতে পারে। তার মানে সবার আগে কিন্তু কনজিউমার বিহেভিয়ারটা জানা অনেক বেশি জরুরি। বাইরের যে ইনোভেটিভ আইডিয়াসগুলা, সেই আইডিয়াসগুলো আমাদেরকে হেল্প করে নতুনভাবে কিভাবে ইন্সপায়ার হয়ে আমরা ওই জায়গাটায় কাজ করতে পারি। জেনজি তাদের উত্থান কিন্তু ভিন্ন, পুরা ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটা ইয়ে দেখা যাচ্ছে। তার মানে জেনজির চিন্তা ভাবনা, তার আচার আচরণ, কথাবার্তা সবই ভিন্ন। তো আমি যদি আমার বড় একটা পোর্শন যে জেনজি, যে কনজিউমারের মধ্যে, তাদেরকে যদি অ্যাভয়েড করে যদি গতানুগতিক কিছু কার্যক্রম চালিয়ে যাই, বা তাদের উপরে প্রপার যদি স্টাডি না করে, তাদেরকে অ্যানালাইসিস না করে যদি করি, আইডিয়াগুলো সাকসেস হওয়ার চান্সেস খুব কমে যাবে। বেটার যদি আমি যদি তাদের মুভগুলোকে যদি প্রপারলি যদি অ্যাসেস করে যদি আগাতে পারি তাদের অনুযায়ী, এবং আমাদের কালচারাল যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটাকে যদি আমরা যদি ফলো করি, আমার মনে হয় যে কেউ, যে কোনো ব্র্যান্ড, যে কেউ তার ভালো একটা সাকসেস রেট আনতে পারবে। সো জেনজির কথা বলতেই আমার মাইন্ডে একটা করলো, আপনার একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন মোজো, যে মোজো একটা বোতলে করবে, সেইখান থেকে টাকা আমরা প্যালেস্টাইনের দুস্থদের মাঝে আপনারা করবেন। আসলে এই আইডিয়াটা কিভাবে আসলো? বা অনেকে মনে করেন যে আমরা তো বাঙালি হিসেবে একটু ইমোশনাল জাতি, তো সেইটার আবার ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং কিনা, যে মোজো খেলাম টাকা ওইখানে যাচ্ছে, সেলসের গ্রোথটা বাড়তেছে, এই ধরনের আসলে মানে আমারও ব্যাক অফ দ্য মাইন্ডে এই ধরনের চিন্তা ভাবনা থাকে। এটা নিয়ে যদি একটু বলেন। আবার ধরেন এখনও তো আসলে চলমান আছে এইটা, জি। আসলেই কি আপনারা এটা করছেন? আমার মনে হয় এটা একটু ক্লিয়ার করেন। যখন এই আইডিয়াটাকে আমরা লঞ্চ করেছিলাম, ওই সময় আমার মাথায় একটাই জিনিস কাজ করতো, এই আইডিয়াটা কিন্তু নতুন কিছু না। ওকে। আমরা মোজো সাপোর্ট প্যালেস্টাইন যেটা বলতেছিলাম, জি। এটা কিন্তু যে ১ টাকা করে দিব, এইটাকে আমরা কজ মার্কেটিং বলি, এটা কিন্তু নতুন কিছু না। কিন্তু দেখতে হবে আইডিয়াটার ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আইডিয়ার ইমপ্লিমেন্টেশনে দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় ইন্টারন্যাশনাল বুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখে আসছি, বিভিন্ন অর্গানাইজেশন এরকম কিছু মানে ডোনেট করে থাকে তাদের একটা পোর্শন, বিক্রির পোর্শন থেকে। কিন্তু আমি প্রথমেই আমার টিমকে বলেছিলাম এবং বলেছিলাম, জনগণ যেন বুঝতে পারে, যার টাকাটা আমরা নিচ্ছি সে যেন ক্লিয়ারলি বুঝতে পারে যে হ্যাঁ এই টাকাটা ডিপোজিট হচ্ছে এবং এই proper টাকাটা প্রপারলি utilization, ইউটিলাইজ হচ্ছে। এইটাকে একেবারে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। যেহেতু আপনি জেনজির কথা বলছেন, আমরাও জানি যে এই প্রশ্ন আমাদের কাছে আসবে এবং আমরা এটা অথেন্টিকভাবে এটাকে ইউটিলাইজ করছি কি না। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেখবেন যে গেলেই প্রতিনিয়ত কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়। কেন? একটা নির্দিষ্ট টাকা জমা পড়লেই সেই টাকাটার অ্যামাউন্টটা চেঞ্জ হয়। তো এইটাই মানুষকে বিলিভ ফ্যাক্টরটা কাজ করে, এবং ওই ওয়েবসাইটেই আমাদের কার্যক্রম, আমরা দীর্ঘদিন যাবৎ মাঝখানে আমরা যখন দূতাবাসে, প্যালেস্টাইন দূতাবাসে যখন টাকা দিলাম, দেখলাম যে দূতাবাসকে যখন আমরা ফলো আপ করলাম, তারা বললো যে তারা টাকাটা পাঠাতে পারছে না। তখন আমরা নিজে উদ্যোগী হয়ে আমরা চেষ্টা করেছি যে ওদের ওখানে কিভাবে ডিরেক্টলি এই অনুদানটা পৌঁছানো যায়। তখন আমরা আমাদের একটা টিম পাঠিয়েছি, সেই টিম কাজ করছে। আজকে প্রায় ১-১.৫ বছর হলো এই টিম কিন্তু কাজ করছে। তাদের ওখানে রান্না এবং তাদের ওখানে ডিস্ট্রিবিউশন, ফুড বিতরণ, এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন যে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা কিছু হলেও আমাদেরকে একটু পাঠান, যেন আমরা অন্তত জনগণকে দেখাতে পারি। একটা জিনিস এখানে একটু দুঃখভাবে বলতে চাই যে আমাদের যারা কাজ করতো অনেকগুলা টিমের মধ্যে একটি টিম, তারা রান্না করছিল এবং ফুড বিতরণ করছিল, ওই সময় এসে বোমা পড়ে। এই বোমা পড়ে ওই জায়গায় প্রত্যেকেই প্যালেস্টাইনি, তাদের ১০ জন মারা যায়। তো আসলে এইটা নিয়ে আমরা খুবই শোকাবত ছিলাম, কারণ আসলে আমরা এরকম সমস্যা ফেস করব বা এই ধরনের একটা ইনসিডেন্ট হবে এটা আমরা কখনোই ভাবিনি। এখন যেহেতু প্যালেস্টাইনের এখন যুদ্ধবিরতি তারপরে হয়েছে, আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। আমার মনে হয় রিসেন্টলি আপনারা জেনজি যেহেতু বাংলাদেশে আসলে একটা রেভলিউশন করেছে, এটার পাশাপাশি মনে হয় আরও কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করছেন। আমি হঠাৎ করে খুব রিসেন্টলি দেখছি আকিজ ড্রিঙ্কিং ওয়াটার, একদম ছোট ১০ টাকা দিয়ে সবার হাতে পানি তুলে দিচ্ছেন। মানে এইটাও কি আসলে এই বিজনেস স্ট্র্যাটেজির কথা চিন্তা করে, নাকি জেনজি প্লাস আমাদের দেশের কন্ডিশন বিজনেসেরই, মানে এটার সাথে কি মানে কম্প্যাক্ট আছে নাকি কোনো? ৫ই আগস্টের পরে যখন ক্ষমতা চেঞ্জ হলো, তখনই আমাদের মধ্যে একটা জিনিস সবসময় নাড়া দিত যে আমরা মানুষের কাছে সবচেয়ে বেস্ট পসিবল রেটে, এফোর্ডেবল রেটে কীভাবে প্রোডাক্ট পৌঁছাতে পারি। কিন্তু
অনেক সময় বাই কন্ডিশনালি আমাদের কালচারাল যে মুভস আছে কিংবা আমাদের যে আশপাশের যে পারিপার্শ্বিক যে সিচুয়েশন আছে অনেক সময় সব কিছু হয়ে ওঠে না। যেমন আমরাই প্রথম কিন্তু বাংলাদেশে 500 ml পানি 15 টাকা করে মার্কেটে দিয়ে রেখেছি, কিন্তু সেই পানিটা হয়তো বা আমাদের ব্যবসায়ী যাদের থ্রুতে, যে দোকানদার ব্যবসায়ী যাদের থ্রুতে আমরা সেল করি তাদের প্রফিটে কিছুটা কম থাকে জন্য তারা হয়তো বা সেইটা এই প্রচেষ্টার ভালো উদ্যোগটাকে তারা কিন্তু স্বাগত করেনি। আমরা চেষ্টা করছি, আমরা প্রায় 1.5-2 বছর ধরে এটা চেষ্টা চালাচ্ছি। তারই একটা ইনোভেটিভ মুভ হিসেবে আমরা চিন্তা করলাম যে 10 টাকার পানি যদি আমরা কোনোভাবে যদি আনতে পারি, এই 10 টাকার পানি আমরা দেখেছি যে 500 ml পানি নিয়ে অনেক সময় সবাই পুরোটা খেতে পারে না। তো দেখা যাচ্ছে যে 10 টাকার পানিটা হলে যে কেউ 10 টাকার পানি খাবে। আর আরেকটা আমাদের অ্যানালাইসিসে চলে আসছে যে বাংলাদেশের মেডিকেলে ম্যাক্সিমাম রোগী পাওয়া যায় পানিবাহিত রোগের জন্য। এইটা একটা আমাদের ডাটাতে আমাদের চলে আসছে। তখনই আমরা একটা উদ্যোগ নেই, যে কোনো মূল্যে আমাদের প্রফিট থাকবে না কস্ট মিলবে এইটা নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করিনি। আমরা ব্যাপক প্রচারণার জন্য 10 টাকায় যেন মানুষকে হ্যান্ডি একটা পানি দিতে পারি 10 টাকায়। এবং আলহামদুলিল্লাহ শুনে একটু আপনিও উৎসাহ ফিল করবেন যে এই পানিটার রেসপন্স খুবই ভালো। ওকে, যে সবাই কিন্তু আমরা দোকানে গিয়ে অনেক রিকোয়েস্ট করছি, কনজিউমারের কাছে যাচ্ছি, সবাই বলতেছে দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো এই গুড ইনিশিয়েটিভটা আজকে আমরা চাই যে আসলে পানি কেন এত দামে কিনবো, পানির মতো প্রোডাক্ট যেটা এত এসেনশিয়াল একটা প্রোডাক্ট। তো এই উদ্যোগটা অবশ্যই জেনজির এই উদ্যোগের সাথেই অ্যালাইন করা আছে। সেই হিসেবে কি গুণগত মান বা এটা তো এনশিওর করাটা এই জায়গাটায় আরও একটা মেসেজ দিতে চাচ্ছি। আমরা গত মাসের 7 তারিখে সাউথ এশিয়ার সবচেয়ে বিগেস্ট বটল ওয়াটার প্লান্ট আমরা বসিয়েছি। এই প্লান্টের থ্রুতেই আমরা কোয়ালিটি মেনটেন করি এবং এই প্ল্যানটাই আমাদেরকে অ্যাসিওর করতেছে যে কিভাবে কম দামে, যেহেতু তার ক্যাপাসিটি বেশি, তার সব কিছুই একদম হাইটেক, এই জন্যই এই মেশিনটাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে কিভাবে আমরা 10 টাকা পানিটা দিতে পারছি। কোন 3টা গুণের জন্য আসলে আপনার কাছে মনে হয় যে আকিজ গ্রুপ আজকে এই জায়গায়? ওনারদের এমপ্লয়ার মনোভাবটা না করে তারা কিন্তু নিজেদেরকে অ্যাজ এ এমপ্লয়ীদের সাথে এক লেভেলে নিজেদেরকে চিন্তা করা যে আমি মালিক, এই মনোভাব কখনো আমরা মালিকদের কাছ থেকে পাইনি। দ্বিতীয় কথা হলো তাদের কোয়ালিটি সেন্স এত বেশি যে এত বেশি কনফিডেন্টলি তারা কোয়ালিটি মেনটেন করে বা চেষ্টা করে এবং প্রত্যেক এমপ্লয়িকে ওভাবে এম্পাওয়ার করে যে আমরা প্রত্যেকেই নিজেরাই কিউসির মতো কাজ করি। যে কোনো যদি প্রোডাক্টের কারো কাছে কোনো রকম কোনো ব্যত্যয় কিছু দেখা দিলেই সে সাথে কিন্তু একদম টপ পর্যন্ত পৌঁছতে পারে। এই পর্যন্ত পৌঁছার আমরা একটা কানেক্টিভিটি করে রাখছি। আর ইন্টারনাল কালচারে আমরা যে জিনিসটা করছি, ছোট বড় বলতে আমাদের এইখানে অবশ্যই বাই ডেজিগনেশনে একটা থাকবে, কিন্তু ইজি অ্যাক্সেস করা একদম, ইভেন দো একটা ছোট এক্সিকিউটিভ কিন্তু মালিক পর্যন্ত অ্যাক্সেস করতে পারে থ্রু চেইনের থ্রুতে যদি সে চেষ্টা করে, কিংবা হেড অফ এইচআর পর্যন্ত করতে পারে, কিংবা সিও এমডি পর্যন্ত করতে পারে। অনেক কর্পোরেটে এরকম পারে না। এগুলা কিন্তু আমাদেরকে ডে বাই ডে বন্ডিংস এবং আমরা একটা সিঙ্গেল গোলের পিছনে দৌড়াচ্ছি যে সবাই জানে যে আমার অবজেক্টিভটা কী, যার জন্য আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশনটা হচ্ছে এবং আমাদের সাকসেস রেটটা বেড়ে যাচ্ছে। কোয়ালিটির সাথে মনে হয় ব্র্যান্ড ইমেজের একটা আসলে যোগ সাদৃশ্য আছে। যেমন ফ্রুটিকার কথা বলেন, মানে ফ্রুটিকা খেলেই সত্য কথা বলবে, এরকম একটা ব্র্যান্ডের চলে আসলো। যে পানির এখন যেটা চলছে 10 টাকায় সর্বপ্রথম পানি। ইনফ্যাক্ট কোয়ালিটির ক্ষেত্রে আমার যেটা মনে হয় মোজো যখন আসলে ম্যাসিভ আকারে আসলো, আপনারা কিন্তু টেস্টটা চেঞ্জ করেছেন। সো কোয়ালিটিটা এনশিওর এবং ব্র্যান্ডিং পার্সপেক্ট, এই দুইটা আপনারা কীভাবে কোলাবোরেশনটা করছেন? এটা কিন্তু আসলে অনেক কোম্পানি আসলে এই সিনক্রোনাইজটা রাখতে পারে না, বা তখন করতে গেলে কস্টিংয়ের একটা বিষয় চলে আসে, ভ্যালু অ্যাডে চলে আসে, সেটা কীভাবে আপনারা আসলে মেকআপ করছেন? যদি মোজোর কথা বলি, আসলে শুধু একটা ছোট কথায় যে মোজো একটা প্যালেস্টাইনের একটা ক্যাম্পেইন করেছে, ওইখান থেকে মানুষ সহানুভূতি দেখিয়েছে, 1 টাকা করে পাবে, এই জন্য মোজোর সেলস বেড়েছে, এরকম একটা কথা মার্কেটে আছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত ট্রাস্ট করে যতক্ষণ পর্যন্ত সে সেইটাতে স্যাটিসফাইড থাকে। এক্স্যাক্টলি। এখন ব্যাপারটা হলো আমি একবার মোজো কিনলাম, খাইলাম আবেগের জন্য, তারপরে সেই মোজোটা আমার কাছে ভালো লাগলো না, এরপরে কিন্তু সেটি আর সাস্টেন করবে না। ফ্রুটিকার ক্ষেত্রে আমরা যে মেশিনটা এনেছিলাম সেই মেশিনটারই দাম কিন্তু 1.5 থেকে 200 কোটি টাকা,
এবং আনুষঙ্গিক সব মিলে প্রায় 300 কোটি টাকার উপরে চলে গেছে। কিন্তু একই মেশিন জুস বানানোর জন্য যদি আনে, মার্কেটে কিন্তু 40-50 কোটি টাকা দিয়েও বসানো সম্ভব। তাহলে কেন করলাম? মেইন জিনিস হলো অন্যদেরটা হয় হট ফিলিং, আমাদেরটা হয় কোল্ড ফিলিং। এই অ্যাসেপ্টিক, এবং আমি সবসময় ফ্রুটিকার ক্ষেত্রে একটা সবসময় বলি যে ফ্রুটিকাটা আমরা তো ওই টেকনোলজি ব্যবহার করে রাখছি, এই ফ্রুটিকা যদি কেউ খুলে যদি 4-5 ঘন্টা বাইরে রেখে দেয়, তাহলে কিন্তু এই ফ্রুটিকাটার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু জার্ম ক্রিয়েট করা শুরু করে। কিন্তু এইটা যদি আমরা ফ্রিজে রেখে দেই, তাহলে কিন্তু যেহেতু বড় বোতলগুলো আমরা সবসময় বলি খুলে একবারে না খেতে পারলে ফ্রিজে রেখে দেন, তার মানে এতটাই পিওর। এই যে ডিফারেন্সটা করার জন্য কোল্ড ফিলিংয়ের যে ডিফারেন্সটার কথা বলছি, যে একদম প্রপার আমের টেস্টটা রাখার জন্যই কিন্তু এই খরচটা করছি আমরা। এবং আশা করি যে অ্যাসেপ্টিক যে এই পদ্ধতিটা শুধুমাত্র মানে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশেই আছে। তো এইটাও কিন্তু আকিজের একটা গর্ব। মানে ফ্রুটিকা খেলেই সত্য কথা বলবে, এই ব্র্যান্ডের আসলে কনসেপ্টটা আপনি কিভাবে আসলে মানে আপনার মাইন্ডে কিভাবে আসলো আসলে? এটা হলো আসলে ব্যাপারটা ছিল যে আমরা যেই সময় কমিউনিকেশন করেছিলাম, মানুষ এত বেশি কমিউনিকেশনের জালে আবদ্ধ হয়ে গিয়েছিল, কোনোটাই রেজিস্টার করছিল না, যে কোনো মেসেজ রেজিস্টার করছিল না। যার জন্য আমরা একটু হিউমারাস ওয়েতে দেওয়ার চেষ্টা করেছিলাম মেসেজটা, যে ফ্রুটিকা একটু বেশি পিওর, এতটাই পিওর যে আপনার ভেতরেও যদি কোনো কিছু মানে কোনো যদি অশুদ্ধতা থাকে, সেটাও কিন্তু বের হয়ে আসবে। মানে আসলে আপনি ভিতরে কি লালন করছেন আর মুখে কি বলছেন, আপনার ভিতরেরটাই কিন্তু বের হয়ে আসবে মুখ দিয়ে। দিস ইজ দ্য কনসেপ্ট, এবং পিপল লাভড ইট। কর্পোরেটে যারা আসলে এই ব্যাপারগুলো অনেক কিছু অজানা ছিল, অনেক কিছু বের হয়ে আসলো আসলে। যেহেতু আমরা আসলে টেলিভিশন সেক্টরে কাজ করি বা লিনিয়ার স্ক্রিন নিয়ে কাজ করি, সো ব্র্যান্ডিংয়ে আসলে কিন্তু 360 ডিগ্রি আপনার প্ল্যানটা করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা একটা ব্যাপক ভূমিকা পালন করছে। সো এইটার কম্বিনেশনটা আপনারা কিভাবে আসলে মেনটেন করছেন? একটা কথা এখানে না বললেই না, যে আসলে লিনিয়ার তো ছিল বেজ, কিন্তু ডে বাই ডে ডিজিটালটা বুম করছে। ডিজিটালটা একটা পেরিফেরি আছে, যদিও এখন এই পেরিফেরিটা ডে বাই ডে বড় হচ্ছে। আপনার এই ডিজিটালটা হয়তো বা মেট্রো বা একটু এই কেন্দ্রিক একটু বেশি প্র্যাকটিস হয়, কিন্তু আপনি যদি একটু রুরালে যেতে চান, সেই রুরালে কিন্তু আপনাকে অবশ্যই লিনিয়ার ইউজ করতে হবে। আরেকটা হলো ডিজিটালে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কি ঘটনা ঘটছে, কোনটা যে আসলে ঠিক, এই জিনিসটা কিন্তু ডিজিটালে কিন্তু প্রপারলি জাস্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সবসময়। এটাকে ট্রাস্ট করা যায় না, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু আপনাদের মানে নেগেটিভ মার্কেটিং হয়, সেটা আপনাদের ফেস করতে হয়। বা আমরা ধরেন যে প্যালেস্টাইন নিয়ে অনেক ধরনের নেগেটিভ মার্কেটিং শুনেছি, ফুটিকা নিয়ে শুনেছি, মানে এই নেগেটিভ মার্কেটিংটাও আসলে তো একটা ব্র্যান্ডিংয়ের অংশ। সেটা আপনারা কিভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেন বা কি পার্সপেক্টিভে দেখেন এটা আসলে? এটা ডিজিটালের একটা পার্ট, যেহেতু এইখানে অ্যাভয়েড করার বা করার কোনো সুযোগ নাই। এই জিনিসটাকে আমরা চেষ্টা করি সফটলি হ্যান্ডেল করার জন্য। 10 জন হয়তো বা নেগেটিভ কথা বলছে, কিন্তু তার এগেনস্টে আরও 50 জন কিন্তু সেটাকে ডিফিট করছে। হ্যাঁ, আপনি যে এটা কেন বলছেন, যে এটা তো আসলে এরকম, এইটা কিন্তু একটা অটোমেটিক্যালি আমরা একটা ভালো বেনিফিট পাই। ভাই আসলে আমরা যতই কর্পোরেট চিন্তা করি, ব্র্যান্ডিং চিন্তা করি, দিন শেষে আসলে সেলসের আউটপুটটাই হলো মেন আমাদের এই কালচারটাতে। আপনার কাছে কি মনে হয়, মানে সেলসের যদি আপনার কাছে মানে আপনার দিয়ে সেলসের 3টা মেজর পয়েন্ট কি হতে পারে যে আসলে? আমি সবসময় যে জিনিসটা বলি যে একজন সেলসম্যান তো গিয়ে, আমার ট্রেডের কথা বলতেছে, রাস্তায় গিয়ে সেলস করছে, বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সেলস করছে। আমি শুধু যদি ওকে বলি, যদি চাপিয়ে দেই গিয়ে সেলস করো, মানে এই কোয়ান্টিটি সেলস করতে হবে, এত ভ্যালুর সেলস করতে হবে, আসলে এইটা কিন্তু সঠিক লিডারের মানে অ্যাটিটিউড হইতে পারে না। আমি তাকে কি সাহায্য করলাম যে ও আগে যদি ওর সামর্থ্যে যদি ও 2 করতো, সেইটা যেন 3 হয়। এই জন্য ওকে সবসময় চেষ্টা করি ও যেই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে, এই প্রোডাক্টটা যেন একটু পরিচিত প্রোডাক্ট হয়, এই প্রোডাক্টটার গুণাগুণ সম্বন্ধে সে যেন বলতে পারে। এইটা কিন্তু আমি সবসময় তাদেরকে বলার চেষ্টা করি। আর আরেকটা হলো কালচারাল যেই ব্যাপারটা আছে, অনেক সময় আমরা লিডারের জায়গা থেকে বুঝতে পারি না কোন জায়গায় কোন প্রোডাক্টটা প্লেস করা উচিত। এক্স্যাক্টলি সঠিক জায়গায় যদি সঠিকভাবে যদি প্রোডাক্টটা প্লেস করা না হয়, দেখা যায় ভুল প্লেসমেন্টের জন্য ওই জায়গা থেকে প্রোডাক্টটা যখন মুভ করছে না, ওই
সেলসম্যানও বিরক্ত হয়ে যাচ্ছে, ওই দোকানের মালিকও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, দুইজনের মধ্যে একটা রেষারেষি ভাব হচ্ছে, ডিমোটিভেশন কাজ করছে। আমরা এই জন্য যে কোনো নতুন প্রোডাক্ট, সেটা প্রিমিয়াম প্রোডাক্ট হোক, ম্যাস প্রোডাক্ট হোক, যেভাবে প্রোডাক্ট হোক, একটা প্রপার গাইডলাইন, কারণ সেলস তো আউটকাম, দিন শেষে একটা আউটকাম। এই আউটকামটা তখনই ডিপেন্ড করবে যখন আপনি প্রপারলি এটাকে গাইডিং করে নিতে পারবেন। যেই কনজিউমারের কাছে যাইতে যাচ্ছি, সেই কনজিউমারের কাছে মেসেজ পৌঁছছে কি না, যেই প্রোডাক্ট নিয়ে যেতে যাচ্ছি, হ্যাঁ পৌঁছছে। আমি জানি যে কোনো সেলস হয়তো বা মাসেই কনভার্ট হয়ে আসে, কোনোটা 6 মাস 1 বছরও লাগে। তো আমি কোন প্রোডাক্ট নিয়ে করছি, প্রপারলি করছি কি না, এইটাই হলো সবচেয়ে বড় কথা। ভাই, আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম এবং কর্পোরেট ওয়ার্ল্ড সম্বন্ধে আপনি যেই তথ্যগুলো আসলে আমাদেরকে দিলেন, আমার মনে হয় এই অনুষ্ঠানটা দেখলে অনেকেই উপকৃত হবে। এবং আমরা একদম শেষ প্রান্তে ভাই, একদম মানে দর্শকদের কাছ থেকে বিদায় নিব। সো একদম শেষে কর্পোরেট ওয়ার্ল্ডের যারা পিপল আছে এবং যারা নিউ আপকামিং, আমরা জেনজি নিয়ে কথা বলছিলাম, যে তারা যখন কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে চায়, তাদের জন্য যদি স্পেশাল কোনো মেসেজ আপনার থাকে, তো আজকের এই অনুষ্ঠানে যদি দিতে চান। আমি একটা জিনিস সব সময় বলি, আমি আমার টিমকে বলি, যারা নতুন আসছে তাদেরকে বলি, আসলে কোনো কিছুই মানে নতুন কিছু না, সবই আমাদের পুরনো জিনিস। আমার কথা হলো, আমি যেই কাজটা জানি, যেই কাজটা পারি, সেইটা ভালোভাবে জানতে হবে, ভালোভাবে পারতে হবে। আমি অনেকগুলা জায়গায় একবারে নিজেকে খুব বেশি মানে মাস্টার করার চেষ্টা করাটা একটা ভুল। আমি অনেকগুলা জায়গায় জ্ঞান রাখতে পারি, কিন্তু আমার যেই জায়গায় ইন্টারেস্ট থাকবে, যেই স্কিলটা আমার ভালো লাগে, আমি সেটাতেই ফোকাস করাটা বেশি জরুরি। এখন দেখা যায় যে বাবা মা এক ধরনের চায়, আমার এক ধরনের পছন্দ, কিংবা কর্পোরেটে আসতে গেলেও আমি তো অমুক কোম্পানিতে যাব, অমুক কোম্পানিতে, তো এরকম ব্যাপারটা এরকম না। আমি যা তাই, এবং তার থেকে কতটুকু আমাকে মিনিমাইজ করতে হবে, কতটুকু, এইটুকু তো জানতেই হবে। তো এই জিনিসটা আমি সবাইকে সবসময় সাজেশন দেই যে মিনিমাম হলেও, আজকে আমরা যখন চাকরি লাইফে আসি 20, 22, 25 বছর পরে যখন আমরা চাকরি লাইফে ঢোকার চেষ্টা করি, যার অনুযায়ী আমি 3টা কথা সবসময় ওদেরকে জানার চেষ্টা করি, যে এই 20টা লাইফ পার হয়ে গেল, তুমি তোমার সম্বন্ধে 3টা দুর্বলতা জানো কি না, তুমি তোমার 3টা স্ট্রেংথ এইটা জানো কি না। প্রায় দেখা যায় যে বলতে পারে না। যে আমি তখন বলি যে তোমার যে 3টা দুর্বলতা, 3টা হতে পারে, এটা আরও বেশি বের করতে পারলে তো আরও ভালো। আমরা দুর্বলতাগুলো কিন্তু চাইলে কিন্তু কমানো সম্ভব। আমি ইংলিশ স্পোকেনে বা ইংলিশ বলাতে ফ্লুয়েন্সিতে আমার কম, আমি প্র্যাকটিস করলে কিন্তু এটা কিন্তু শেষ করা সম্ভব। আমি প্রেজেন্টেশন স্কিল আমার দুর্বল, আমি চাইলে কিন্তু একটু ভালোভাবে প্রেজেন্টেবল করতে পারি। সেম অ্যাজ আমার যে স্ট্রেংথ, আমি খুব ভালোভাবে কথা বলতে পারি, আমি ম্যানেজ করতে পারি। আমি বলি যে এই স্ট্রেংথগুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য বলি। যদি এই কাজগুলো যদি করে কেউ, এসে যদি এইটা নিয়ে যদি কনফিডেন্টলি যদি কর্পোরেট ওয়ার্ল্ডে যদি ঢুকে, আশা করা যায় সে তার সাকসেস রেটটা বা তার গ্রোথ যেটা, সেটা খুব ভালোভাবে পাবে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের জিটিভির স্টুডিওতে এসেছেন এবং কর্পোরেট ওয়ার্ল্ডকে সময় দিয়েছেন। আগামীতে হয়তোবা আরও অনেক কথা হবে আপনার সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে দেখা হবে আবার কোনো কর্পোরেট এক্সপার্টকে সাথে নিয়ে। ধন্যবাদ।